গতদিন আমরা প্রজেক্টাইল বা প্রাস নিয়ে আলোচনা করেছিলাম। গোটা থিওরি পার্টটাই কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো এবং প্রাস সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। এই ভিডিওতে আমরা প্রাস সম্পর্কে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাগুলো অবশ্যই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষার জন্য নয়, তোমার ধারণাটা পরিষ্কার রাখার জন্য এই প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ। সুতরাং বাইরের যে কোনো পরীক্ষার জন্যও কিন্তু প্রবলেমগুলো সমভাবে গুরুত্বপূর্ণ কনসেপশনের জন্য। ঠিক আছে, প্রথম প্রবলেমে চলে যাই। প্রথম প্রবলেমটা বলা হচ্ছে এইভাবে, যে তোমাকে প্রমাণ করতে বলছে যে কোনো একটি প্রাসকে সর্বোচ্চ পাল্লার জন্য যদি প্রক্ষেপ করা হয়, কি বলছে, ইফ আ প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড ফর ম্যাক্সিমাম রেঞ্জ। আমি একটু মনে করিয়ে দিই, এই ধরে নাও আমাদের ভূমি, তুমি এটা ওয়াই অক্ষ, তুমি এখান থেকে একটা প্রজেক্টাইল বা একটা বস্তুকে ছুঁড়ে দিলে কিছু একটা নির্দিষ্ট বেগে, তাই না? এবার তাহলে কি হয়, বস্তুটা আস্তে 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 এরকমভাবে কোনো একটা জায়গায় গিয়ে আঘাত করবে, এবং সেক্ষেত্রে এই দূরত্বটাকে বলা হয় রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। তো এই অঙ্কের প্রথমেই বলে দিয়েছে যে তোমার আর এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, একটা বস্তুকে প্রক্ষেপ করা হয়েছে যার জন্য আরটা হয়ে গেছে ম্যাক্সিমাম। এবার আর ম্যাক্সিমাম মানে কি? আমি জানি আর ম্যাক্সিমামের মানেই হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ বস্তুটিকে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে ভূমির সঙ্গে। রাইট? অঙ্কে কি চাওয়া হয়েছে? অঙ্কে চাওয়া হয়েছে প্রমাণ করো h ইকুয়াল টু r/4। h আশা করছি মনে আছে, এই জিনিসটাকে বলা হয় h ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা। তোমাকে প্রমাণ করতে হবে যে h এর মানটা r এর 1/4 হবে যদি বস্তুটাকে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হয়। সোজা কথা, if a particle is projected for maximum range, that means with angle of projection 45 degree, then you will have to prove that the maximum height of the projectile is 1/4 times বা 1/4 of the total range of the projectile। এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি লিখে ফেলবো যে r এর মান যদি ম্যাক্সিমাম হয়, when r is maximum, theta equal to 45 degree। তাহলে সেক্ষেত্রে r এর মান কত হয় আমি জানি, r এর মান হয়ে যায় u স্কয়ার বাই g। দেখে নেবে, আগের দিন আমি করেছি। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, বা আমি এখানে ছোট করে লিখে দিলাম r max। আচ্ছা, h এর মান কত? h এর এক্সপ্রেশন আগের দিন করেছি, u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা। থিটার মান বসাও, তাহলে u স্কয়ার বাই 2g, এখানে sin স্কয়ার থিটা sin 45, তাহলে sin 45 হচ্ছে 1/2 হোল স্কয়ার। ঠিক আছে, থিটার মান 45 বসালাম, তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো u স্কয়ার বাই 4g, তাই তো? এটাকে রুট স্কয়ার করলে 1/2 আসবে, তাহলে u স্কয়ার বাই 4g। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/4 ইনটু u স্কয়ার বাই g। এবার u স্কয়ার বাই g মানে কি? রেঞ্জ। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 1/4 ইনটু r। দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। সুতরাং প্রমাণিত, যেটা প্রমাণ চেয়েছিল আমি প্রমাণ করেছি। ঠিক আছে, বেশ। নেক্সট আরেকটা সহজ প্রবলেমে যাই। খুব সিম্পল একটা প্রবলেম দিয়েছে, বলছে একটা বস্তুকে প্রক্ষেপ করা হলো, কিছু প্যারামিটার দেওয়া আছে। a particle is projected with velocity 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলো। কত কোণে প্রক্ষেপ করা হলো? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। the particle is projected making an angle 45 degree with the horizontal। যখনই angle of projection বলবে, that is always the angle with respect to the horizontal, not vertical। 45 হলে দুটোই সেম হবে, সেটা এক্সপেক্টেড। আর কি দেওয়া আছে? আচ্ছা, আর কিছু দেওয়া নেই, এই দুটো জিনিস দেওয়া আছে। আর তোমাকে বের করতে বলেছে, ফার্স্ট অফ অল বলেছে ফাইন্ড h, সর্বোচ্চ উচ্চতা কত, ম্যাক্সিমাম হাইট। তারপরে বলেছে ফাইন্ড দ্য টাইম অফ ফ্লাইট, উত্থিতিকাল বা উড্ডয়নকাল বা চলনকাল, যাই বলবে, টাইম অফ ফ্লাইট। আর লাস্টে বের করতে বলেছে রেঞ্জ, প্রক্ষেপ সীমা। তো এটা আমি করে দেখাচ্ছি না, জাস্ট মনে করিয়ে দিই ফর্মুলাগুলো। যে h এর এক্সপ্রেশন ছিল u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আচ্ছা, আমি u না দিয়ে এটাকে v না করে u করে দিই, তাহলে সুবিধা হবে।
দেখো ইউ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, জি এর মান বসাবে 9.8। আচ্ছা, টি এর এক্সপ্রেশন ছিল 2u sin থিটা বাই জি, সবগুলোই নন, কোনো আননোন কিছু নেই। আর আর এর এক্সপ্রেশন ছিল u স্কয়ার sin থিটা ডিভাইডেড বাই জি। সুতরাং তিনটে মানই আমি বের করতে পারবো, ইউর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। আমি আর বের করলাম না, জাস্ট ফর্মুলাগুলো লিখলাম, তুমি মান বসিয়ে অঙ্কগুলো প্রমাণ করে ফেলবে। ঠিক আছে, 3 নম্বর প্রবলেমে চলে যাবে। 3 নম্বর প্রবলেম কি বলছে? বলছে দুটি পৃথক প্লাস মানে টু ডিফারেন্ট প্রজেক্টাইলস। কি বলছে? ফর টু ডিফারেন্ট প্রজেক্টাইলস দ্য রেঞ্জ ইজ সেম, অর্থাৎ দুটো ভিন্ন বস্তুর জন্য প্রক্ষেপ সীমাটা সেম। আগের দিন আলোচনা হয়েছে যে কখন প্রক্ষেপ সীমা সেম হয়। মনে করো একটা বস্তুকে কোনো একটা কোণে ছুড়ে দিলাম, সাপোজ থিটা কোণে ছুড়লাম, আর আরেকটা বস্তুকে যদি আমি 90 মাইনাস থিটা কোণে ছুড়ি, তাহলে সেক্ষেত্রে রেঞ্জটা সমান হয়। এটা আগের দিন আলোচনা হয়ে গেছে। তো সেটাই বলেছে যে কি বলেছে, যে দুটো ভিন্ন বস্তু নিলাম, একটাকে থিটা কোণে ছুড়লাম, একটা 90 মাইনাস থিটা কোণে ছুড়লাম। বলা নেই, তোমার বলা আছে দুটো ভিন্ন বস্তুর জন্য রেঞ্জ সমান। তাহলে দুটো ভিন্ন বস্তুর জন্য যদি রেঞ্জ সমান হয়, প্রথমত আমি ধরে নিতে পারি যে if first particle is projected with an angle theta, then the second particle must be projected with angle 90 minus theta। এটা তুমি সরাসরি কনক্লুশন করে নিতে পারো। হলো, তোমাকে প্রমাণ কি করতে দিয়েছে দেখো, বলছে ওই দুই ক্ষেত্রে, মানে এটা সাপোজ কেস 1 আর এটা সাপোজ কেস 2। বলছে প্রথম ক্ষেত্রে যদি টাইম অফ ফ্লাইট t1 হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট যদি t2 হয়। টাইম অফ ফ্লাইট মানে উড্ডয়নকাল, উত্থিতিকাল বা চলনকাল। যদি t1 এবং t2 হয়, তোমাকে প্রমাণ করতে দিয়েছে, ফার্স্ট প্রমাণ হচ্ছে প্রুফ দ্যাট r ইকুয়াল টু হাফ g t1 t2। আর প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h1, দ্বিতীয় ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h2, মানে এখান থেকে এইটুকু হচ্ছে h1 আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে h2। যদি দেওয়া থাকে, তোমাকে প্রমাণ করতে বলেছে r ইকুয়াল টু 4 রুট ওভার h1 h2। বুঝতেই পারছো, এটা প্রমাণ সাপেক্ষ একটা অঙ্ক। তার মানে যতক্ষণ না তুমি ফাইনাল লাইন পর্যন্ত আসছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে নাম্বার দেবে না, প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রশ্নটা আশা করছি বোঝাতে পেরেছি যে আমি দুটো বস্তুকে ছুড়লাম, দেখা গেল দুটো বস্তুরই রেঞ্জ সমান। তাহলে ফার্স্ট কনক্লুশন, ইফ দ্য ফার্স্ট পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ অ্যান অ্যাঙ্গেল থিটা, দ্য সেকেন্ড পার্টিকেল, ফর দ্য সেকেন্ড পার্টিকেল দ্য অ্যাঙ্গেল মাস্ট বি 90 মাইনাস থিটা। আমি যেহেতু তুমি এখানে থিটা না ধরে তুমি ফাই আর আলাদা করে নিতে পারি, আমি চাইলে দুটো আলাদা কোণ ধরে নিলাম, একটা ফাই একটা 90 মাইনাস। ঠিক আছে, বেশ। এবার দুটো ক্ষেত্রে t1 t2 আলাদা, h1 h2 আলাদা, তার রেসপেক্টে তোমাকে r এর মানটা বের করতে হবে। দেখো কিভাবে করব, প্রথমে ওই কনক্লুশন ওই কথাটা প্রথমেই বলে নেবে যে প্রথম বস্তুকে যদি ফাই কোণে ছোড়া হয়, তাহলে দ্বিতীয় বস্তুটিকে 90 মাইনাস ফাই কোণে প্রক্ষেপ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, r এর এক্সপ্রেশনটা বলে দেবো, r ইকুয়াল টু হয়ে যাচ্ছে u স্কয়ার sin 2 থিটা বাই g। এটা দুটো ক্ষেত্রেই কাজে লাগবে বলে আমি আগে একবার লিখে নিলাম। আচ্ছা, এবার t এর এক্সপ্রেশন হবে। t এর এক্সপ্রেশন কি ছিল? t এর এক্সপ্রেশন ছিল t ইকুয়াল টু 2u sin থিটা বাই g। তাহলে t1 কত নেব? t1 এর জন্য প্রথম কি হবে, আমি অ্যাঙ্গেলটাকে জাস্ট 5 ধরে নিলাম। তাহলে t1 সমান লিখতে পারি 2u sin 5 বাই g। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন যাব, তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস 5। তাহলে 2u sin 90 মাইনাস 5 ডিভাইডেড বাই g। কারণ এটা পড়ে থাকছে 2u cos 5 বাই g। কেন 5 নিলাম বুঝতে পেরেছো? এটা ছিল ফর্মুলা, একবার থিটার জায়গায় 5 বসালাম, আর একবার সেকেন্ড ক্ষেত্রে থিটার জায়গায় 90 মাইনাস 5। সেই জন্য আমি অ্যাঙ্গেলটা আলাদা করে চেঞ্জ করলাম। তাহলে t1 t2 পেয়ে গেছো। তোমাকে এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটা খেয়াল রাখবে, মুখস্থ করে সব সময় হবে না। তোমাকে এখানে প্রমাণের ভেতর দেখো t1 ইনটু t2 আছে। তাহলে আমার ফার্স্ট অ্যাপ্রোচ হবে t1 ইনটু t2। t1 ইনটু t2 করলে আশা করছি বাকি টার্মটা কত চলে আসবে, ওখান থেকে r এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমেই t1 t2 পেয়ে গেছো। আচ্ছা, r এর এক্সপ্রেশনটা খেয়াল রেখো, প্রথমেই করে ফেলো t1 ইনটু।
আরের এক্সপ্রেশনটা মনে রাখো, আমি এখানটা মুছছি। আচ্ছা, t1 into t2, t1 into t2 করলে পুরো থাকছে 2 into 2 4 u square sin phi cos phi divided by g square। দেখো এটাকে এটা দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করলে এটাই পুরো থাকে। আচ্ছা, আমাকে এই এক্সপ্রেশনের মধ্যে r এর এক্সপ্রেশন আনতে হবে। r মানে হচ্ছে রেঞ্জ। কিভাবে আনবো? দেখো আমি একটা 2/g আলাদা করে নিলাম। 2/g যদি আলাদা করি, এখানে পড়ে থাকে 2 u square sin phi cos phi divided by g। ঠিক হলো? আচ্ছা বেশ, তাহলে আমি এখানে এটা করতে পারি 2/g। আচ্ছা, এটাকে u square 2 sin phi cos phi মানে কি sin 2 phi divided by g। ভালো করে খেয়াল করে দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আমি লিখলাম দ্যাট ইজ অ্যাকচুয়ালি r। আমি প্রথমে লিখেছিলাম একবার u square sin 2 theta by g, আমি phi ধরছি, তাহলে সেক্ষেত্রে u square sin 2 phi। তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 2/g ইনটু r। বাঁ দিকে পড়ে আছে t1 t2, তাহলে r ইকুয়াল টু পড়ে থাকছে g/2, তাহলে হাফ g t1 t2। দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, খুব সিম্পলি আমার প্রমাণটা হয়ে গেল। সুতরাং অঙ্কটা খুব জটিল কিছু নয় যে এক্সপ্রেশন দেখলে বড় সড়ো এক্সপ্রেশন মানে কঠিন কি, সেটা নয়। তোমাকে প্রবলেম দেখে বুঝতে হবে যে আমি কিভাবে অ্যাপ্রোচ করব। সুতরাং তুমি খেয়াল করে দেখো, অ্যাপ্রোচটাও খুব কঠিন কিছু নয়। আমাকে দুটো ক্ষেত্র বলছে, একটা ফাই আর 90 মাইনাস ফাই। সেকেন্ড অঙ্ক আছে h1 আর h2 দিয়ে। তাহলে যখন h1 লিখবো তখন থিটার জায়গায় ফাই বসাবো, আর যখন আমি h2 লিখবো থিটার জায়গায় 90 মাইনাস ফাই বসাবো। আর এক্সপ্রেশনের প্রমাণ দেখো h1 ইনটু h2 আছে, তাহলে বের করার পর h1 কে h2 দিয়ে গুণ করব। গুণ করার পর যে এক্সপ্রেশনটা পাবো তার মধ্যে r এর এক্সপ্রেশনটা আমাকে খুঁজে বার করতে হবে, নিয়ে এসে বসালেই তোমার সেকেন্ড প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, এই প্রমাণটা হয়ে গেছে। সেকেন্ড প্রমাণে চলে যায় যে আমার এক্সপ্রেশন হচ্ছে h এর এক্সপ্রেশন দিয়ে করতে হবে। এটা h এর এক্সপ্রেশন হচ্ছে h ইকুয়াল টু u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমি কি করব, থিটার জায়গায় ফাই বসাবো। তাহলে h1 ইকুয়াল টু করে থাকবে u স্কয়ার sin স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2g। আর সেকেন্ড ক্ষেত্রে থিটার জায়গায় করে থাকবে 90 মাইনাস ফাই। তাহলে এখানে h2 ইকুয়াল টু হয়ে যাবে u স্কয়ার। আচ্ছা, দেখাতে হবে sin 90 মাইনাস ফাই, আমি করে দেখাচ্ছি না। sin 95 মানে cos ফাই, তাহলে আমি সরাসরি লিখে দিলাম u স্কয়ার cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2g। হয়ে গেল? এবার আমার কি কাজ, কি দুটোকে গুণ করে দেবো। তাহলে h1 ইনটু h2, দেখো পড়ে থাকছে u টু দি পাওয়ার 4 sin স্কয়ার ফাই cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 4g স্কয়ার। দেখো ঠিক হলো? আচ্ছা, এখান থেকে আমাকে স্কয়ার u স্কয়ার sin phi cos phi এরকম ব্যাপার আনতে হবে, তাই তো? এটা 2 ফ্যাক্টর উপরে আসবে। আচ্ছা, এক কাজ করছি, দেখো উপরে একটা 4 দিয়ে গুণ করে দিচ্ছি, u টু দি পাওয়ার 4, এখানে একটা 4 sin স্কয়ার cos স্কয়ার phi। তাহলে উপরে এই 4টা এক্সট্রা গুণ করলাম, তাহলে নিচেও গুণ করব, তাহলে এটা হলো 16 g স্কয়ার। দেখো ঠিক আছে, উপরে নিচে দুটোতেই আমি একটা করে 4 টার্ম গুণ করেছি, তাহলে নিচে 4 ছিল 16 হয়ে গেল, উপরটা একটা 4 চলে গেল। তাহলে পুরো থাকছে h1 h2 দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে 2 sin phi cos phi আসবে, তার মানে এটা পুরো থাকছে দেখো sin স্কয়ার 2 phi। ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটা আমি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট করে দিলাম, 4 sin স্কয়ার phi cos স্কয়ার phi মানে কি 2 sin phi cos phi হোল স্কয়ার, তাহলে sin স্কয়ার 2 phi। আচ্ছা, এখানে u টু দি পাওয়ার 4, তাহলে u স্কয়ার হোল স্কয়ার একবারে লিখলাম। ঠিক আছে, u টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর sin স্কয়ার 2 phi হয়ে গেল। আচ্ছা, নিচে g স্কয়ার রাখলাম আর 16 থাকবে। এবার দেখো এই যে আমার টার্মটা পড়ে আছে, এটা মানে r স্কয়ার, তাহলে পড়ে থাকছে r স্কয়ার বাই 16। আর এর এক্সপ্রেশনটা দেখে নেবে, u স্কয়ার sin 2 phi বাই g বাই, তাহলে u স্কয়ার sin 2 phi বাই g তার হোল স্কয়ার, তাহলে পড়ে থাকছে ফাইনালি r স্কয়ার ইকুয়াল টু 16।
h1 h2, অতএব r ইকুয়াল টু 4 রুট ওভার h1। প্রমাণিত। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ, ভালো করে দেখে রাখবে, লিখে লিখে করবে, না লিখে করে কিন্তু এই ধরনের প্রবলেম তুমি পরীক্ষায় আনতে পারবে না। বেশ, নেক্সট প্রবলেমে চলে যাও। কি বলছে নেক্সট প্রবলেম? দেখো, একটু অন্য ধরনের অঙ্ক, এতক্ষণ পর্যন্ত যা করলাম তার থেকে একটু অন্য ধরনের অঙ্ক। প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 বলছে এরকম, বলছে একটা প্লাসে সঞ্চার পথের সমীকরণ, the equation of a projectile বা equation of motion of a projectile is given by y equal to ax minus bx। ঠিক আছে, a b are constant, you will have to find maximum height and also the range of the projectile। দেখো, maximum height and range of the maximum height and angle of projection দেখো, ম্যাক্সিমাম হাইটের তো এক্সপ্রেশন হয়, কিন্তু এখানে আলাদাভাবে ইউ ভি ওইসব কিছু দেওয়া নেই। তোমাকে যা কিছু করতে হবে এ বি টার্মে বার করতে হবে। কিভাবে করব? তো একটা জিনিস ভাবো, যে আমরা থিওরিতে প্রমাণ করেছি যে প্লাসের একটা কিন্তু ইকুয়েশন অফ মোশন হয়। যদি একটা প্লাসকে ইউ বেগে আনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোঁড়া হয়, তাহলে সেক্ষেত্রে তুমি মনে করে দেখো, এই টাইপের একটা প্রমাণ আমরা করেছিলাম। y ইকুয়াল টু ছিল x tan থিটা মাইনাস g x স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা ছিল এরকম একটা প্রমাণ, যেখানে আমরা প্রমাণ করেছি যে প্লাসের সঞ্চার পথ অধিবৃত্তাকার। সেখানে দেখবে এই ধরনের প্রমাণ একটা করা আছে, যেখানে obviously u is the velocity of projection and theta is the angle of projection। u হচ্ছে প্রক্ষেপ বেগ আর থিটা হচ্ছে প্রক্ষেপ কোণ। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশন, কিন্তু এখানে বলেছে ax bx স্কয়ার। তাহলে এই গিভেন ইকুয়েশনকে আমার চিরাচরিত যেটা ইকুয়েশন তার সঙ্গে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করলে আমি a এর মান পেয়ে যাব, b এর মান পেয়ে যাব, সেখান থেকে আমাকে h এর মান আর থিটার মান বুঝে গেছে? তাহলে আমি যদি যে প্রদত্ত সমীকরণের সঙ্গে প্লাসের সমীকরণ কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কি পাই? তাহলে প্রথমেই লিখে ফেলবো যে প্রদত্ত সমীকরণকে প্লাসের সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন উইথ দ্য নোন ইকুয়েশন অফ মোশন অফ এ প্রজেক্টাইল, উই গেট a ইকুয়াল টু tan থিটা আর b ইকুয়াল টু a ইকুয়াল টু tan থিটা আর b ইকুয়াল টু পুরো থাকছে g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা, এখানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ঠিক আছে? ইচ্ছে করে আমি মাইনাসটা নিয়েছি, কারণ এখানে মাইনাস দেওয়া আছে বলে মাইনাস নিয়েছি, ঠিক আছে? বেশ, এবার তোমাকে দুটো জিনিস চেয়েছে, একটা বলছে থিটা আর একটা বলছে এইচ। তাহলে থিটা দেখো খুব সহজে বেরিয়ে গেল, এখান থেকে তুমি সরাসরি থিটা বের করতে পারো। থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan ইনভার্স a। একটা উত্তর হয়ে গেল, খুব সিম্পল। আচ্ছা, সেকেন্ড পার্ট, আমাকে বের করতে হবে এইচ। তার জন্য আমি এখান থেকে g এর মানটা এলিমিনেট করে নিই। দেখো পুরো থাকছে 2bu স্কয়ার cos স্কয়ার থিটা, রাইট? তাহলে আমি লিখতে পারি অতএব সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আর এটা পুরো থাকছে u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, g এর মানটা বসাচ্ছি 2bu স্কয়ার cos স্কয়ার থিটা, u স্কয়ার কেটে দাও, তোমার পড়ে থাকছে দেখো 1/4b ইনটু tan স্কয়ার থিটা। tan থিটার মান কত? a। তাহলে তোমার পড়ে থাকছে h ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, মনে রেখো, বিশেষ করে এমসিকিউর জন্য এই ইকুয়েশন দিয়ে দিল, বললো h কত, তোমাকে মনে রাখতে হবে এটা a²/4b। তোমাকে এখান থেকে থিটাটা সহজে বের করতে পারবে, কারণ এটা tan থিটা মনে রাখবে, x এর সহগটা হচ্ছে tan থিটা, তাহলে সেখান থেকে থিটাটা মনে রাখা যায়। কিন্তু h এর মানটা তোমাকে যদি মনে রাখতে পারো, তাহলে তোমাকে ক্যালকুলেশন করে করে দেখার দরকার নেই। যে এই ফরম্যাট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতর এক্সপ্রেশন হবে
স্কোয়ার বাই, ঠিক আছে? বেশ, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, প্রবলেম নাম্বার 5। আচ্ছা, প্রবলেম নাম্বার 5টা একটু অন্যরকমের, অনেক ধরনের অঙ্ক হয় ক্লাসের ক্ষেত্রে। প্রবলেম নাম্বার 5টা কি বলছে? বলছে কয়েকটি বস্তুকে, তোমার কাছে একাধিক বস্তু আছে, তুমি একাধিক বস্তু নিয়ে দাঁড়িয়ে আছো। এবার তুমি কি করলে, সব বস্তুগুলোকে বিভিন্ন দিকে, এদিকে একটা ইউ বেগে ছুড়লাম সাপোজ একটা নির্দিষ্ট কোণে, এদিকেও ইউ বেগে ছুড়লাম একটা নির্দিষ্ট কোণে, এদিকেও ইউ বেগে ছুড়লাম নির্দিষ্ট কোণে, এদিকেও ইউ বেগে ছুড়লাম নির্দিষ্ট কোণে। এইভাবে যদি আমি চারদিকে কোনো একটা নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট কোণে certain number of particles are projected from a fixed point with the same velocity and with same angle of projection in different direction. এদিকে 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 চারদিকে, নট নেসেসারি শুধু চারদিকে, মানে 4 ডিরেকশন, তুমি ভাবতে পারো চারিদিকে, মানে ইন অল ডিরেকশন। সাপোজ এখান থেকে শুরু করলাম, তাহলে এদিকে ছুড়লাম, এদিকে ছুড়লাম, এদিকে ছুড়লাম, এদিকে ছুড়লাম, এদিকেও ছুড়লে, এইভাবে তুমি চারদিকে বস্তুগুলোকে ছুঁতে লাগবে। তোমাকে প্রমাণ দিয়েছে, প্রমাণ করতে হবে, বলছে যে দেখাও যে বস্তুটা যেখানে গিয়ে পড়বে, সাপোজ এদিকে ছুঁড়লে এখানে গিয়ে পড়ছে, সাপোজ এদিকে ছুঁড়লে এখানে গিয়ে পড়ছে, এদিকে ছুঁড়লে এদিকে এখানে গিয়ে পড়ছে, এদিকে ছুঁড়লে এখানে গিয়ে পড়ছে, এইভাবে তোমার চারিদিকে ছুঁড়লে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পৌঁছাবে। বলছে দেখাও এই পজিশনগুলো একটা বৃত্তের উপর অবস্থান করবে। এক্সপেক্টেড যে আমি যদি একদিক থেকে এদিকে ছুঁড়ি, সাপোজ এদিকে 100 মিটার, 100 মিটার অনেক বেশি হয়ে গেল, সাপোজ 25 মিটার দূরে গিয়ে পৌঁছাবে, আমার এদিকেও 25 মিটার, এদিকেও 25 মিটার, এদিকেও 25 মিটার, চারিদিকে যদি 25 মিটার, এখান থেকে চারিদিকে 25 মিটার, মানে কি সেটা একটা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। দে মাস্ট লাই অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল। তোমাকে সেটা ম্যাথামেটিক্যালি প্রুফ করতে হবে। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। কোনো একটা পার্টিকুলার পজিশন থেকে বিভিন্ন দিকে একটা নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট কোণে কতগুলো বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া হয়, তারা কি হবে, একটা বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। If certain number of particles are projected from a fixed point with some constant velocity and same angle of projection, then they must lie on the circumference of a circle. এটা তোমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। আচ্ছা, ম্যাথমেটিক্যালি প্রুফ করতে গেলে ছবি আঁকার তোমার দরকার নেই। ম্যাথমেটিক্যালি প্রুফ করতে গেলে তোমাকে কিন্তু সবগুলোর ইকুয়েশন লিখতে হবে না, যে কোনো একটা ইকুয়েশন থেকে সলভ করে বৃত্তের সমীকরণ হয় সেটা তোমাকে দেখাতে হবে। আর আমি জানি তোমরা বৃত্তের সমীকরণ কেমন হয় জানো, যে একটা বৃত্তের সমীকরণ হয় মোটামুটি না, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, যেখানে এটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। মানে তোমাকে দেখাতে হবে যে প্লাসের যে ইকুয়েশনটা, সেটাকে যদি আমি ভাঙাচোরা করি, মানে একটু এদিক ওদিক মেশাই, তাহলে সেক্ষেত্রে এই ধরনের একটা সমীকরণ আসবে বা আসতে বাধ্য, যদি ইউটা কনস্ট্যান্ট হয় এবং থিটাটা কনস্ট্যান্ট হয়। রাইট, বেশ, তাহলে আমি যে কোনো একটার জন্য করি। ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম লেট a particle is projected with initial velocity u and angle of projection theta, এবং আমি ধরে নিলাম after a certain instant of time the position of the projectile is given by xy। আমি কোনো একটা প্লাসকে u প্রাথমিক বেগে থিটা প্রক্ষেপণ করে ছুড়ে দিলাম। কোনো একটা নির্দিষ্ট সময় t সময় পরে প্লাসটির অবস্থান xy বিন্দু হলে আমি লিখতে পারি, আমি এটা ব্যাখ্যা করছি না, আগের দিন আলোচনা হয়েছে, x ইকুয়াল টু করে থাকবে u cos theta into t, আর y ইকুয়াল টু করে থাকবে u sin theta into t মাইনাস হাফ gt স্কয়ার। এটা ইকুয়েশন নাম্বার 1 থাক। এটাকে দেখো আমি সাজাতে পারি এভাবে, y প্লাস হাফ gt স্কয়ার ইকুয়াল টু ut sin theta। ঠিক আছে, এই টিটা কিন্তু থিটার মধ্যে নয়, এই জন্য এই ব্র্যাকেটটা দিয়ে করেছি। বই ফলো করলে বইয়ে সবসময় কিন্তু ব্র্যাকেটগুলো দেওয়া থাকে না, বুঝে ইউজ করবে। টিটা থিটার ভেতরে নয়, সাইনের ভেতরে নয়, কিন্তু বাইরে। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে সাপোজ 2 নম্বর করে দিলাম। আমি করছি কি, 1টাকে স্কোয়ার করব, 2টাকে স্কোয়ার করব, যোগ করে দেব। তাহলে আমার পড়ে থাকছে বাঁ দিকে এটা x স্কয়ার, এটার বাঁ দিকে কি আছে এটা, তাহলে y প্লাস হাফ gt স্কয়ার হোল স্কয়ার। ডান দিকে আছে এটা, ডান দিকে আছে এটা, তাহলে u স্কয়ার p স্কয়ার cos স্কয়ার থিটা u স্কয়ার p স্কয়ার sin স্কয়ার থিটা।
তাহলে এখানে পড়ে থাকছে ইউ স্কোয়ার টি স্কোয়ার যদি কমন নিই cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি বলতে পারি এটাকে এটা x স্কোয়ার এটা y স্কোয়ার। দেখো তোমার সার্কেলের যা ইকুয়েশন হয় তার মতো হয়ে যাচ্ছে। আমি কি ধরে নিয়েছি x এর মান ক্যাপিটাল X ধরেছি আর y প্লাস হাফ gt স্কোয়ার যে টার্মটা ছিল সেটাকে আমি y স্কোয়ার ধরেছি। তাহলে দেখো এটা একটা সার্কেলের মতো ইকুয়েশন আসছে। যেহেতু এটা সার্কেলের মতো ইকুয়েশন আসছে তাহলে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে কণাগুলি একটি বৃত্তের পরিধির উপর অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা আরেকটু অন্য ধরনের। কি বলছে নেক্সট প্রবলেম? দেখো নেক্সট প্রবলেম বলছে যে আমি একটা বস্তুকে ছুঁড়লাম, যেমন একটা প্রজেক্টাইল এইভাবে আমি ছুঁড়ে দিলাম। ছুঁড়ে দেওয়ার সময় এটা গ্রাউন্ড সাপোজ এটা এইভাবে যাচ্ছে, এখান থেকে কত বেগে ছুঁড়লাম সেটা বলে দেওয়া আছে 19.6 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে ছুঁড়ে দেওয়া হচ্ছে। আমি সবটা আঁকলাম না, সবটা আমার দরকার নেই। কি বলছে? বলছে বস্তুটি না এখান থেকে এখানে একটা দেওয়াল আছে, সাপোজ এখানে একটা দেওয়াল আছে। দেওয়ালটার উচ্চতা কত করেছে? দেওয়ালটার উচ্চতা বলেছে 14.7 মিটার। কত দূরে দেওয়াল আছে? যেখান থেকে ছুঁড়ছো সেখান থেকে 19.6 মিটার দূরে দেওয়ালটা আছে এবং বস্তুটাকেও 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়বে। বলছে তুমি যখন বস্তুটা ছুঁড়লে, বলছে বস্তুটা জাস্ট পাঁচিলটাকে ভেদ করে চলে গেল, জাস্ট পাঁচিলটাকে ভেদ করে চলে গেল, as if the particle passes through this point, top of the wall। মানে যেটা তুমি ছুঁড়েছো টপ অফ দ্য ওয়াল ঘেঁষে বেরিয়ে গেছে। ওটাই হচ্ছে তোমার এই অঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ওই ইনফরমেশনটা দিয়ে তোমাকে অঙ্কটায় আসতে হবে। প্রশ্নটা আবার বলছি যে একটা বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিলাম, যেখান থেকে ছুঁড়লাম সেখান থেকে 19.6 মিটার দূরে 14.7 মিটার উঁচু একটা দেওয়াল আছে। তুমি যখন ছুঁড়লে বস্তুটা জাস্ট দেওয়াল ঘেঁষে মানে কোনো মতে জাস্ট ওভারকাম দ্য হাইট অফ দ্য ওয়াল, কোনো মতে পাঁচিলটা ক্রস করে বেরিয়ে গেল। তার মানে তুমি ভাবতে পারো থিওরি অনুসারে যে ওটা জাস্ট টপ পয়েন্টটাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। তাহলে টপ পয়েন্টটাকে যদি ছুঁয়ে বেরিয়ে যায় তুমি একটা জিনিস ভাবো, এখানে এই টপ পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? আমি বলতে পারি টপ পয়েন্টটার কোঅর্ডিনেট হবে 19.6 14.7। তার মানে প্লাসটা এই বিন্দুটার মধ্য দিয়ে যাবে। তার মানে তুমি বলতে পারো প্লাসের ইকুয়েশনটাই x এর মান হচ্ছে 19.6 আর y এর মান হচ্ছে 14.7। যদি প্লাসের ইকুয়েশনে বসিয়ে দাও তোমাকে জানতে চাইছে কি, তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। থিটা কত হবে? g এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রশ্ন বোঝা গেছে? খুব জটিল অঙ্ক নয়, খুব সিম্পল ইকুয়েশন, খুব সিম্পল জিনিস। কিভাবে করব? আমার x y জানা আছে, u জানা আছে, আমি প্লাসের ইকুয়েশনটা ব্যবহার করছি। তুমি প্রথমে ওই জিনিসটা ধরে নেবে যে যদি একটা বস্তুকে u বেগে আনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করা হয় তাহলে তার সমীকরণ হয় x tan থিটা মাইনাস হাফ gx স্কয়ার, হাফ না লিখে এভাবে লিখব 2u স্কয়ার। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার তোমাকে কি করতে হবে? x এর মান 19.6 বসাও, y এর মান 14.7 বসাও, g এর মান বসাবে, u এর মান বসাবে। দেখো থিটাটা শুধুমাত্র একমাত্র মান বসিয়ে দাও। তাহলে এটা পড়ে থাকছে 14.7, x হচ্ছে 19.6 tan থিটা মাইনাস g এর মান 9.8, x স্কয়ার 19.6 স্কয়ার ডিভাইডেড বাই 2, u এর মান হচ্ছে এটাও 19.6 স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে 19.6 স্কয়ার 19.6 স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 14.7 19.6 tan থিটা, আচ্ছা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 4.9। আচ্ছা নিচে ছিল cos স্কয়ার থিটা, তাই তো? আচ্ছা নিচে যেটা cos স্কয়ার থিটা ছিল সেটাকে আমি লিখতে পারি sec স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা, রাইট?
আচ্ছা এবার খেয়াল করে দেখো, এটা হচ্ছে 4.9, এটা 4.9 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 4.9 দিয়ে ভাগ করা যায়। এটাকে কাটলে হয় 3, এটাকে কাটলে হয় 4। এভাবে দেখাবে না, আমি জাস্ট তোমাকে বোঝাবার জন্য বললাম। তাহলে এদিকটা পড়ে থাকলো 3, এদিকে পড়ে থাকছে 4 tan থিটা মাইনাস, আচ্ছা এটাকে আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, লিখতে না পারার কিছু নেই, প্লাস 10 এ ছিল sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে পড়ে থাকছে 3 ইকুয়াল টু 4 tan থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার। এবার সব টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে এসো, আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তাহলে পুরো থাকছে tan স্কয়ার থিটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল 3 প্লাস 1, তাহলে 4, আর 4 tan থিটাটা মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে পুরো থাকছে tan থিটা মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক, অতএব আমি এখান থেকে বলে দিতে পারি tan থিটা ইকুয়াল টু 2, সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2। থিটার নাম্বার করতে বলতে খুব জটিল কিছু নেই, একটু অঙ্ক আছে, অঙ্কটা যদি ঠিক মতো করতে পারো, এমন কিছু কঠিন অঙ্ক নয়, খুব সহজেই আমি অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা বের করে দিতে পারি।